হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স স্টেটস। তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব রোটেশনাল মোশন নিয়ে। রোটেশনাল মোশনের যে এমসিকিউ, যেগুলো মূলত কোয়ালিটেটিভ বা সামান্য ক্যালকুলেশনের মাধ্যমে হয়ে যাবে, আজকে সেই ধরনের আলোচনাটা হবে। এমসিকিউ দুটো পার্টে তোমাদের পড়বে, এক হচ্ছে কোয়ালিটেটিভ টাইপ বা এই ধরনের কোশ্চেন, আর অন্যটা কি যে পুরো ম্যাথমেটিক্যাল প্রবলেমস থাকলো, তোমার নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে সেগুলো সমাধান করতে হলো, এই টাইপের। তো দুটো টাইপেরই করা হবে। নিউমেরিক্যালগুলো তোমরা মানে কোয়ালিটেটিভ পার্টটা তোমরা অনেকটাই ইগনোর করো বেশিরভাগ ক্ষেত্রে, আর ওখানেই ফেসে যাবে ফুল নাম্বার পাওয়ার ক্ষেত্রে। তো সেই জন্য এই প্রয়াস। তো চলো কোয়ালিটেটিভ টাইপের এমসিকিউ আলোচনা করা যাক রোটেশনাল মোশন চ্যাপ্টারের। তো নাম্বার 1 কোশ্চেন আমি যেটা সিলেক্ট করেছি, দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স অন আ রোটেটিং বডি অ্যারাইজেস ডিউ টু। তো দেখো, একটা বডির যদি রোটেশনাল মোশন হয়, ধরে নিলাম কোনো একটা বডি এরকম পথ বরাবর তার কি হচ্ছে, সে রোটেট করছে, কোনো একটা নির্দিষ্ট অ্যাক্সিসকে কেন্দ্র করে সে রোটেট করছে ধরে নিলাম। এখন এই যে বডিটা থাকবে, যে বডিটা রোটেট করছিল, সেই বডিটা আমরা সার্কুলার মোশন চ্যাপ্টারে যেমন পড়েছিলাম যে বাইরের দিকে একটা বল অনুভব করবে। দেখালো এই বডিটা এই দিক বরাবর যে ট্রান্সলেশনাল মোশন ছিল, অর্থাৎ যে রৈখিক বেগ ছিল, সেই রৈখিক বেগের মান ছিল ভি, এবং জানি সেটা সর্বদা আমরা অ্যালং দ্য ট্যানজেন্ট নিয়ে থাকি। তাহলে বস্তুটার মোশন যদি এই বরাবর হয়ে থাকে, বস্তুটা যদি এইভাবে ঘুরে থাকে, তাহলে সেক্ষেত্রে তার ভেলোসিটির ডাইরেকশন যে কোনো মুহূর্তে কি হবে, স্পর্শক বরাবর হবে, রৈখিক বেগের যে ডাইরেকশন। এবার দেখো এই কণাটার উপরে তাহলে একটা অন্তর্মুখী বল কাজ করবে, অর্থাৎ ভিতরের দিকে একটা বল কাজ করবে, এবং এই কণাটার বহির্মুখে একটা বল কাজ করবে, অর্থাৎ বাইরের দিকে একটা বল কাজ করবে। তাহলে বাইরের দিকে যে বলটা কাজ করবে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটা আমরা নির্ণয় করেছিলাম mv²/r। তাহলে এই যে সেন্ট্রিফিউগাল ফোর্স mv²/r, এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা কেন এর অস্তিত্বটা আসে সেটাই আমরা জানতে চাই। তাহলে এই যে প্রশ্নটা আমাদের করেছে, সেই প্রশ্নে কি রয়েছে যে এই সেন্ট্রিফিউগাল ফোর্সের অস্তিত্ব বা অপকেন্দ্র বলের অস্তিত্ব কেন আসে। কেবলমাত্র রোটেশনাল মোশনের জন্য, বডিটা রোটেশনাল মোশন হলেই, কেবলমাত্র রোটেশনাল মোশন হলেই যে এই সেন্ট্রিফিউগাল ফোর্সের অস্তিত্ব আসবে তাই কি, নাকি ট্রান্সলেশন অফ দি ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশতন্ত্রের রৈখিক গতির জন্য, নাকি গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন বিটুইন দ্য বডি অ্যান্ড দি আর্থ, বডি বা বস্তু এবং পৃথিবীর মধ্যে যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন রয়েছে তার জন্য কি ওর অস্তিত্ব আসে, নাকি রোটেশন অফ দি ফ্রেম অফ রেফারেন্স এটার জন্য অস্তিত্ব আসে। তো আমাদের আনসার হবে রোটেশন অফ দি ফ্রেম অফ রেফারেন্স, মানে আমাদের আনসার হবে অপশন ডি, যে ফ্রেম অফ রেফারেন্সের রোটেশনের জন্য এই এর অস্তিত্বটা আসে। কেন দেখো, তুমি ধরে নাও একটা বাস এই রাস্তা বরাবর যাচ্ছে, ঠিক আছে। এখন বাসের মধ্যে তুমি যখন বসে থাকবে, তুমি নিজের কথা চিন্তা করো, বাসের মধ্যে তুমি যখন বসে থাকবে, তখন বাসটা যখন এই পথ বরাবর টান নেওয়ার চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে তুমি কি করবে বলো তো, তুমি এদিক বরাবর কিন্তু ছিটকে যাওয়ার প্রবণতা তোমার মধ্যে তৈরি হয়ে যাবে, যদিও তুমি বাসের মধ্যে রয়েছো, তাই তো। তাহলে কেবলমাত্র তোমার যে রোটেশনাল মোশন তার চিন্তা না করে আমরা পুরো ফ্রেম অফ রেফারেন্সের রোটেশনাল মোশন, অর্থাৎ বাসটাই এখন তোমার ফ্রেম, তাহলে সেই ফ্রেম অফ রেফারেন্সের রোটেশন যখন চিন্তা করছি, তখন আমরা কি দেখতে পাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে পুরো ফ্রেম অফ রেফারেন্সটা রোটেট করার চেষ্টা করছিল বলে তুমি কি করেছো, বহির্মুখে একটা অপকেন্দ্র বল ফিল করেছো, তাই তো। তাহলে সেই জন্যই আমরা বলেছি যে রোটেশন অফ দি ফ্রেম অফ রেফারেন্স, কেবলমাত্র রোটেশনাল মোশনের জন্য নয়, রোটেশন অফ দি ফ্রেম অফ রেফারেন্স, তাই তো। তাহলে ফ্রেম অফ রেফারেন্সের রোটেশনের জন্যই আমাদের কি হয়, সেন্ট্রিফিউগাল ফোর্সের অস্তিত্বটা আসে। তাহলে আমাদের অপশন হয়ে যাবে অপশন ডি, টুকে নাও। হ্যাঁ, তো নেক্সট কোশ্চেন দেখো,
ইফ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ আ বডি বি এন, যদি একটা বডির অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্ক এন হয়ে থাকে, দেন ইটস অ্যাঙ্গুলার ভেলোসিটি উইল বি, তাহলে এর অ্যাঙ্গুলার ভেলোসিটি অর্থাৎ কৌণিক বেগ কত হবে। তো এই ধরনের প্রশ্ন উত্তর দেওয়ার সময় তোমাদের একটা জিনিস, সার্কুলার মোশনের একটা পার্ট তোমাদের আবার একটু মনে করতে হবে। তো দেখে নাও, ধরে নাও কোনো একটা বডি এ বিন্দু থেকে স্টার্ট করলো এবং বডিটা ও বিন্দুকে কেন্দ্র করে কিন্তু ঘুরছিল। এখন এই বডিটা ধরে নিলাম বি পর্যন্ত গেল, তাহলে এই যে এ থেকে বি পর্যন্ত একটা বক্ররেখা তৈরি হয়েছে না, বৃত্তচাপ, এই যে এ বি বলে যে বৃত্তচাপটা তৈরি হয়েছে, এটা আমরা একটা আর্ক বা বৃত্তচাপ বলতে পারি। তাহলে এটা একটা আর্ক লেন্থ বা বক্রদৈর্ঘ্য। তাহলে এই যে আর্ক লেন্থটা, সেই আর্ক লেন্থটা তার কি, এই আর্ক লেন্থটা তার হলো রৈখিক দূরত্ব, অতিক্রান্ত রৈখিক দূরত্ব। আর এই জিনিসটা যদি চিন্তা করি, এটা হলো তার কৌণিক সরণ থিটা, এটা হলো তার কৌণিক সরণ থিটা। এবার ধরে নাও এ থেকে বি তে পৌঁছাতে তার টাইম লেগেছে, বডিটা টাইম লেগেছে ধরে নি টি সেকেন্ড। তাহলে এ থেকে বি তে পৌঁছাতে বডি টাইম লাগে কত সেকেন্ড, টি সেকেন্ড। টি সেকেন্ডে কৌণিক সরণ কতটা হয়, থিটা পরিমাণ। তাহলে টি সেকেন্ডে কৌণিক সরণ হয় থিটা পরিমাণ, তাহলে 1 সেকেন্ডে কৌণিক সরণ কতটা হবে বলো তো, থিটা বাই টি পরিমাণ, যেটাকেই আমরা বলি অ্যাঙ্গুলার ভেলোসিটি বা ওমেগা। তাহলে সহজ কথায় ওমেগা ইকুয়াল টু আমরা লিখতে পারি থিটা বাই টি। ঠিক আছে, এবার দেখো, ইফ দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ এ বডি ইজ এন, বডির অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এন বলা রয়েছে। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে কৌণিক কম্পাঙ্ক, আর আমাদের জিজ্ঞাসা করেছে অ্যাঙ্গুলার ভেলোসিটি কত। কৌণিক কম্পাঙ্ক কি জিনিস সেটা একবার আলোচনা করে নেওয়া যায়। একবার সম্পূর্ণ আবর্তন করে আসতে, একবার সম্পূর্ণ আবর্তন করে আসতে একটা বডি ধরো এই বিন্দু থেকে স্টার্ট করলো, করে সম্পূর্ণ পথ ঘুরে আবার এই বিন্দুতে আসলো, তাহলে সেক্ষেত্রে যে সময়টা তার লাগে সেটাকে আমরা বলি টাইম পিরিয়ড। তাহলে এখানে কেবলমাত্র টাইম লিখেছিলাম, কিন্তু এটাকে আমরা বলবো টাইম পিরিয়ড বা পর্যায়কাল, যেটাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা লিখি। তাহলে একটা পর্যায়কাল সম্পন্ন হওয়া মানে একটা সম্পূর্ণ পথ অতিক্রম করে ফেলা, তাই তো। তার মানে সম্পূর্ণ পথে সে আসলে একবার কমপ্লিট আবর্তন করে, তাহলে কটা রেভলিউশন কমপ্লিট হয়, 1 কমপ্লিট রেভলিউশন, 1 কমপ্লিট রেভলিউশন। তাহলে কটা রেভলিউশন কমপ্লিট হলো, 1 রেভলিউশন। তাহলে একটা পুরো আবর্তন সম্পন্ন করতে যে সময় লাগে, ঠিক আছে, একবার সম্পূর্ণ পথে আবর্তন করে আসতে যে সময় লাগে, ঠিক আছে, সেই সময়টাকে আমরা বলি পর্যায়কাল। তাহলে পর্যায়কাল অর্থাৎ টি সেকেন্ড, এই টি সেকেন্ডে কটা কমপ্লিট রেভলিউশন হয়, একটা। তাহলে দেখো আমরা লিখতে পারি টি সেকেন্ডে সম্পূর্ণ আবর্তন হয় কটি, একটি। তাহলে 1 সেকেন্ডে সম্পূর্ণ আবর্তন কটা হবে, 1 সেকেন্ডে সম্পূর্ণ আবর্তন হবে 1/t সংখ্যক। এই যে 1/t সংখ্যক অর্থাৎ 1 সেকেন্ডে যে কটি পূর্ণ আবর্তন হয় তাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি। অতএব হেন্স আমরা বলতে পারি ফ্রিকোয়েন্সি, হেন্স ফ্রিকোয়েন্সি ইজ, তাহলে কি লিখতে পারি, 1 সেকেন্ডে যে কটি পূর্ণ আবর্তন হয়, তাহলে ফ্রিকোয়েন্সি ইজ নাম্বার অফ রেভলিউশন, নাম্বার অফ রেভলিউশন পার সেকেন্ড বা প্রতি সেকেন্ড। তাহলে প্রতি সেকেন্ডে যে কটি পূর্ণ আবর্তন সম্পন্ন হয় তাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি। তাহলে এই ফ্রিকোয়েন্সিটা তোমার বলে দেওয়া রয়েছে এন, তাই তো। তার মানে 1 সেকেন্ডে কটি পূর্ণ আবর্তন হয়েছে, এন সংখ্যক। তাহলে 1 সেকেন্ডে কটি পূর্ণ আবর্তন হয়েছে, এন সংখ্যক। ঠিক আছে, এখন
এক সেকেন্ডে পূর্ণ আবর্তন যদি n সংখ্যক হয়ে থাকে, তাহলে n সংখ্যক আবর্তনের জন্য কৌণিক সরণ কতটা সেটা জানতে হবে। তাহলে একটি পূর্ণ আবর্তনে কৌণিক সরণ হয় একটি পূর্ণ আবর্তনে, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ফর one revolution is কত 2 পাই। কারণ একবার কমপ্লিট আবর্তন করে আসলে এই থিটাটা কত হবে 360 ডিগ্রি হয়ে যাবে থিটা, তাই তো। তাহলে থিটাটাই তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমাদের কত হয়ে যাবে 2 পাই হয়ে যাবে। তাহলে একটা রেভলিউশনের জন্য 2 পাই পরিমাণ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হলো, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা বলি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ফর, তাহলে যে কটি পূর্ণ আবর্তন করে এক সেকেন্ডে, যে কটি পূর্ণ আবর্তন হয় তাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। তাহলে এক সেকেন্ডে কটা পূর্ণ আবর্তন হয়েছে n সংখ্যক, তাই তো। তাহলে ফর n রেভলিউশনে কত দূরত্ব গিয়েছে দেখি। তাহলে n রেভলিউশনে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়েছে 2 পাই ইন্টু n পরিমাণ। তাহলে এটা হয়েছে n রেভলিউশন বা n বার আবর্তনের জন্য টোটাল যে আমাদের কি থিটা, অর্থাৎ কৌণিক সরণ, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, তাহলে এই n পরিমাণ আবর্তন কত সেকেন্ডে সম্পন্ন করেছে 1 সেকেন্ডে। তাহলে এই থিটার জায়গায় আমরা লিখবো কত 2 পাই n, অর্থাৎ একবার মানে n বার পূর্ণ আবর্তনে যে কৌণিক সরণ হলো, ঠিক আছে। এবার দেখো এই n বার পূর্ণ আবর্তন করতে কত সময় লাগে 1 সেকেন্ড লাগে, কেননা এই nটাকেই ফ্রিকোয়েন্সি বলে দেওয়া রয়েছে। তাহলে t ইকুয়াল টু আমাদের হবে 1, তাহলে 1 দিয়ে একে ভাগ করলে আমরা ওমেগা ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 2 পাই n। তাহলে আমাদের অপশন হলো অপশন সি, তাহলে আমাদের আনসার হলো অপশন সি। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সহজ প্রশ্ন, কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করার জন্য আগের জিনিসগুলো আমি একবার রিভিশন করে দিলাম। তাহলে কি হলো, এইগুলো ভালোভাবে এখন নোট করে নাও। হ্যাঁ, তো এবার দেখো ভেক্টর ফর্ম অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, অর্থাৎ কৌণিক ভরবেগের যে ভেক্টর রূপ, সেই কৌণিক ভরবেগের ভেক্টর রূপটা কেমন হবে। তো এটা তোমরা থিওরি যখন পড়েছো তখন নিশ্চয়ই তোমাদের আলোচনা হয়েছে সেখানে। দেখো কোঅর্ডিনেট সিস্টেম যখন আমরা ব্যবহার করি তখন দুই ধরনের কোঅর্ডিনেট সিস্টেম আমরা ইউজ করে থাকি। একটা হচ্ছে ক্লকওয়াইজ সিস্টেম, আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ সিস্টেম। ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ কোঅর্ডিনেট সিস্টেম। যেমন ধরে নাও এখানে এক্স অ্যাক্সিস রয়েছে আর এখানে ওয়াই অ্যাক্সিস রয়েছে। এই এক্স অ্যাক্সিস বরাবর একটা ভেক্টর ক্রিয়া করছে যার নাম আমি বললাম এ ভেক্টর, ঠিক আছে। আর ওয়াই অ্যাক্সিস বরাবর আর একটি ভেক্টর রয়েছে যেটা বি ভেক্টর। এখন আমি এ আর বি এর ক্রস প্রোডাক্ট করতে চাই, অর্থাৎ আমি চাই এ ক্রস বির ভ্যালু বার করতে। তাহলে ক্রস প্রোডাক্ট যেহেতু নিয়েছি তবে সেটা অবশ্যই একটা ভেক্টর প্রোডাক্ট, অর্থাৎ তার একটা ডাইরেকশন অবশ্যই আছে, তাই তো। তাহলে ক্রস প্রোডাক্ট মানে আমরা কি জানি, একটা ভেক্টর প্রোডাক্ট, সুতরাং তার একটা দিক আছে। এবার দেখো এখানে এই যে এ ভেক্টর, সেই এ ভেক্টরটা কোন দিক বরাবর রয়েছে বলতো, অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে এটাকে আমি চাইলে এ আই ক্যাপ এরকম ভাবেও লিখতে পারতাম। আচ্ছা, ক্রস বি ভেক্টরটা দেখো কোন বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে ওটাকে আমরা বি জে ক্যাপ রূপে লিখতে পারতাম। তাহলে নতুন যে ভেক্টর তৈরি হলো সি ভেক্টর, তাকে সি, এইবার এটাকে তাহলে আমরা কি রূপে লিখব, এটাকে আমরা লিখতে পারি সি কে ক্যাপ হিসাবে। ভেক্টরের নিয়মে তোমরা দেখেছো। তার মানে এ ক্রস বি, অর্থাৎ এ এবং বি যদি এক্স ওয়াই তলে থাকে তাহলে
তাহলে দেখা যাবে কি সির অভিমুখ হবে অ্যালং জেড অ্যাক্সিস বরাবর ওর অভিমুখ থাকবে, অর্থাৎ এ বি যে তলে রয়েছে সেই তলের সঙ্গে লম্ব তলে কিন্তু সি ভেক্টর অবস্থান করবে, তাই তো? তাহলে এক্ষেত্রে এ ক্রস বি ইকুয়াল টু আমরা সি নিয়েছিলাম, সেখানে দেখো আমরা এ ক্রস বি যখন করেছিলাম আমরা ডান হাতের স্ক্রু নিয়মটা ব্যবহার করে এ থেকে বির দিকে রকমভাবে আমাদের স্ক্রুটাকে যদি ঘোরাই তাহলে সেই স্ক্রুর যে মোশন হবে সেই মোশনের দিকটাই হচ্ছে এদের ক্রস প্রোডাক্টের দিক বলে ভেবেছিলাম। তাহলে সেই স্ক্রুটার মোশন আমরা দেখছিলাম কি এখান থেকে বোর্ডের থেকে উপরের দিকে হচ্ছিল, সেই ডাইরেকশনটাকেই আমরা পজিটিভ ডাইরেকশন ধরে নিয়েছি। এবং এই যে অ্যান্টি ক্লক, তাহলে এখানে আমাদের কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মেজারমেন্ট হচ্ছে। দেখো আমি যে ঘোরাচ্ছি কোন দিক বরাবর ঘোরাচ্ছি, এই দিক বরাবর, তাহলে এই দিক বরাবর কি ঘড়ির কাঁটা এই দিক বরাবর যায় কি যায় না, এর উল্টো দিকে যায়। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন আমি ঘোরাচ্ছি এ ক্রস বি নিচ্ছি তখন কি হচ্ছে আমাদের যে ডাইরেকশন সেটা বোর্ডের থেকে উপরের দিকে হচ্ছে, অর্থাৎ জেড অ্যাক্সিসের ধনাত্মক দিকে হচ্ছে, ঠিক আছে? তাহলে জেড অ্যাক্সিসের ধনাত্মক দিকে হতে গেলে আমাদের এ ক্রস বি কিন্তু নিতে হবে। কিন্তু বি ক্রস এ যদি আমি এইটা করি বি ক্রস এ করি তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, বি ক্রস এ করলে আমরা এই যে ভেক্টর সেই ভেক্টরের মানটা সেই একই সি পাবো, কিন্তু তার ডাইরেকশনটা উল্টে কোন দিকে হয়ে যাবে। দেখো তুমি ক্লকওয়াইজ যদি যাও এইভাবে তুমি ঘুরবে, তাহলে এইভাবে তুমি যদি একটা স্ক্রুকে ঘোরাও তাহলে সেই স্ক্রু কি হবে আরো টাইট হবে, খুলবে না। তাহলে তুমি ভালো করে ভেবে দেখো এইভাবে দিলে তাহলে টাইট হয়ে যাবে স্ক্রুটা, তার মানে তার মুভমেন্ট ভিতরের দিকে তলের ভিতরের দিকে সে যাওয়ার চেষ্টা করবে। তাহলে তল থেকে উপরের দিকের অংশটা আমরা পজিটিভ ভাবি, তাহলে আমরা যেটা পজিটিভ ভাবি সেটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে পসিবল, অ্যান্টি ক্লকওয়াইজ পরিমাপ করলে পসিবল, কিন্তু ক্লকওয়াইজ পরিমাপ করলে পসিবল নয়। সেই কারণের জন্য এই ধরনের যে ক্রস প্রোডাক্টের ইকুয়েশনগুলো থাকবে সেগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। দেখো আমরা যদি আর ক্রস পি নিই তাহলে সেক্ষেত্রে এল ভেক্টরটা পজিটিভ ডাইরেকশন পাবে, সেই কারণের জন্য আমাদের অপশন হবে অপশন এ, কিন্তু এইটা কিন্তু হবে না। আচ্ছা, আর তাছাড়া সি এবং ডি হওয়ার কোনো প্রশ্নই নেই। তার কারণ কি, তার কারণ সি এবং ডি তে দেখো ডট প্রোডাক্ট রয়েছে, তাহলে যদি ডট প্রোডাক্ট হয় ডট প্রোডাক্টের অপর নাম কি বলো, স্কেলার প্রোডাক্ট। তাহলে যদি স্কেলার প্রোডাক্ট হয় তাহলে কোনো প্রশ্নই ওঠে না, কেননা আমরা বলেছি ভেক্টর ফর্ম অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের ভেক্টর রূপ কোনটা, তাহলে যদি ডট প্রোডাক্ট নিই তাহলে তো ভেক্টর রূপই থাকে না, তার কারণ ডট প্রোডাক্টকে বলা হয় স্কেলার প্রোডাক্ট, ডট প্রোডাক্ট নিলে যে ফলটা পাওয়া যায় সেটা একটা স্কেলার কোয়ান্টিটি, সুতরাং ডট প্রোডাক্ট তো একেবারেই পসিবল না। কিন্তু ভুল কি হতে পারে, পি ক্রস আর দেবে না আর ক্রস পি দেবে, সেটাই ঠিক আছে। তা মান দুটো ক্ষেত্রে একই আসবে কিন্তু ডাইরেকশন কিন্তু আলাদা হয়ে যাবে। এবার ভেক্টর যেহেতু ডাইরেকশন নিয়ে কাজ করে বা মানের সঙ্গে সঙ্গে ডাইরেকশনও আমাদের ইম্পর্টেন্ট, সেই জন্য এক্ষেত্রে তোমার প্রশ্ন যদি তুমি প্রশ্নে উত্তরে পি ক্রস আর লেখো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার ভুল দেওয়া হবে। কি কারণের জন্য, তার কারণ তুমি ক্লকওয়াইজ সিস্টেমটাকে পজিটিভ ধরেছো, কিন্তু আমরা ধরে নিই অ্যান্টি ক্লকওয়াইজ সিস্টেম ইজ পজিটিভ। তাহলে আমরা পজিটিভ কোঅর্ডিনেট সিস্টেম যদি বলি তাহলে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ সিস্টেমকেই আমরা পজিটিভ বলে ভেবে থাকি, সেই কারণের জন্য আমাদের উত্তর হবে অপশন এ, অর্থাৎ এল ভেক্টর ইজ ইকুয়াল টু আর ক্রস পি ভেক্টর। ওকে, চলো এবার কি রয়েছে, দ্য রেশিও অফ অ্যাঙ্গুলার স্পিড অফ মিনিট হ্যান্ডস অ্যান্ড আওয়ার হ্যান্ডস অফ ওয়াচ। একটা ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা। তাহলে একটা ছোট আর একটা বড় সাইজ মনে করলাম। তাহলে মিনিটের কাঁটা, তাহলে প্রথমে আমরা দেখি ফর মিনিট হ্যান্ডস আমরা কি করছি, অ্যাঙ্গুলার স্পিড বার করছি, কার, মিনিট হ্যান্ডের। তাহলে সেইটা আমরা ডাব্লিউ এম লিখলাম, আর একটা ওমেগা এম লিখলাম আর ওমেগা এইচ লিখলাম। তাহলে একটা হলো মিনিট হ্যান্ডস আর একটা আওয়ার হ্যান্ডস, তাহলে আমরা এদের ওমেগা নির্ণয় করতে চাই।
তাহলে দেখো একটা সম্পূর্ণ আবর্তন করে আসা মানে দেখো আমরা আবারও সেই একই কাজ করছি। ওমেগা মানে আমরা কি জানি, থিটা বাই টি, এটা আমরা জানি, তাই তো। তাহলে থিটাটা কি জিনিস? থিটাটা হচ্ছে কৌণিক সরণ। তাহলে দেখো একটা মিনিটের হ্যান্ডস যদি একটা কমপ্লিট রেভলিউশন করে আসে, একটা সম্পূর্ণ পাক খেয়ে আসে, সম্পূর্ণ পাক খেতে তার সময় কত লাগে? তাহলে রিকোয়ার্ড টাইম, তাহলে রিকোয়ার্ড টাইম টু কমপ্লিট আ রেভলিউশন। তাহলে একটা কমপ্লিট রেভলিউশন করে আসতে মিনিট হ্যান্ডসের কত সময় লাগে বলো? একবার সম্পূর্ণ মিনিট হ্যান্ডসটা পাক খেয়ে এলে কত সময় লাগবে? একবার পাক খেলে 1 আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা। তাহলে মিনিটের হ্যান্ডসের ক্ষেত্রে টাইম ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 1 আওয়ার, আর আওয়ার হ্যান্ডসের ক্ষেত্রে সেই টাইমটা হয়ে যাবে কত? 12 আওয়ার, তাই তো। তাহলে আওয়ার হ্যান্ডস একবার কমপ্লিট রেভলিউশন করে আসতে সময় লাগবে 12 ঘন্টা, আর মিনিটের হ্যান্ডস একটা কমপ্লিট আবর্তন করে আসতে সময় লাগবে 1 ঘন্টা। তার মানে 1 ঘন্টাতে মিনিটের হ্যান্ডস পুরো একটা আবর্তন করে ফেলে, মানে কতটা কৌণিক সরণ হয়? 2 পাই পরিমাণ, অর্থাৎ 360 ডিগ্রি। আচ্ছা, আওয়ার হ্যান্ডও 12 ঘন্টা ধরে একটা কমপ্লিট রেভলিউশন করে আসে। তাহলে কমপ্লিট রেভলিউশন করা মানে এক্ষেত্রেও 2 পাই সময় যেতে আওয়ার হ্যান্ডসের বেশি সময় লাগে হচ্ছে 12 আওয়ার্স। তাহলে এইটা হলো 1 আওয়ার্স নিচে, আর এইটা হলো 12 আওয়ার্স, ঠিক আছে। এবার তাহলে আমরা এটাকে কি করতে পারবো? এটাকে অবশ্যই আমাদের কি করতে হবে? সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে আওয়ারটাকে সেকেন্ডে কনভার্ট করা মানে 16 × 60। আচ্ছা, এইটাকে সেকেন্ডে কনভার্ট করা মানে 2 পাই ইন্টু 12 ইন্টু 60 ইন্টু 60। ব্যাস। এবার আমার জিজ্ঞাসা করেছে কি, দ্য রেশিও অফ অ্যাঙ্গুলার স্পিড অফ মিনিটস হ্যান্ড। আচ্ছা, তার মানে আমাদের বার করতে বলেছে ওমেগা এম বাই ওমেগা এইচ। তাহলে ওমেগা এমটা কত পেলাম আমরা, সেটা লিখে ফেলি 2 পাই বাই 6 × 6 ইন্টু ওমেগা এইচ। তাহলে ওমেগা এইচ এর ভ্যালু কত? ওমেগা এইচ এর ভ্যালু এটা, তাহলে এটা উল্টে বসিয়ে দিই, গুণ করেছি যেহেতু। তাহলে 12 ইন্টু 60 ইন্টু 60 বাই 2 পাই। তাহলে 2 পাই আউট হয়ে গেল, এই যে 60 চলে গেল, থাকলো কত? 12। তাহলে ডাব্লিউ এম বাই ডাব্লিউ এইচ ইজ ইকুয়াল টু 12/1। তাহলে আমরা সরাসরি এখান থেকে লিখতে পারবো ডাব্লিউ এম ইজ টু ডাব্লিউ এইচ, সরি ডাব্লিউ বারবার বলছি, এটা ভুল করে বলছি, ওমেগা। তাহলে ওমেগা এম ইজ টু ওমেগা এইচ ইজ ইকুয়াল টু 12:1। তাহলে আমাদের অপশন রাইট হয়ে গেল কোনটা? অপশন এ। তাহলে আমাদের উত্তর হবে, আনসার ইজ অপশন এ। তাহলে আমাদের আনসার ইজ অপশন এ। হলো, খুব সুন্দর অঙ্ক ছিল, ভালোভাবে টুকে না। চলো তাহলে নেক্সট আমাদের যে প্রশ্নটা রয়েছে সেটা কি? রোটেশনাল অ্যানালগ অফ ফোর্স ইন লিনিয়ার মোশন। লিনিয়ার মোশনে বা রৈখিক গতির ক্ষেত্রে ফোর্স যে ভূমিকা পালন করে সেই ভূমিকা কৌণিক গতির ক্ষেত্রে বা ঘূর্ণন গতির ক্ষেত্রে, আবর্ত গতির ক্ষেত্রে কে পালন করে সেটা আমাদের জানতে হবে। দেখো, রৈখিক গতির ক্ষেত্রে কোনো একটা বস্তু যদি মোশনে থাকে তাহলে সেই কিসের কারণে মোশন হয়? একটা ফোর্সের কারণে হয়। আবার কোনো একটা বস্তুর যখন ঘূর্ণন গতি হয় কোনো একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে কোনো একটা বডির যখন ঘূর্ণন গতি বা আবর্ত গতি সম্পন্ন হয়, তখন এই আবর্তনটা সম্পন্ন হয় কিসের কারণে? টর্কের কারণে। তাহলে রৈখিক গতিতে বল অর্থাৎ ফোর্স যে ভূমিকা পালন করে, ঘূর্ণন গতিতে টর্ক সেই ভূমিকা
পালন করে। ঘূর্ণন গতিতে সেই ভূমিকা কে পালন করবে? টর্ক পালন করবে। তাহলে আমাদের অপশন হয়ে যাবে টর্ক। তো এটা তোমরা খুব ভালোভাবেই পড়েছো যে মাস রৈখিক গতির ক্ষেত্রে ভর যে ভূমিকা পালন করে, এক্ষেত্রে অর্থাৎ আবর্ত গতির ক্ষেত্রে সেই ভূমিকা কে পালন করে বলো তো? ভরের জায়গায় সেই ভূমিকা কে পালন করে? জড়তা ভ্রামক, মোমেন্ট অফ ইনারশিয়া। আর ফোর্সের ভূমিকা কে পালন করে? টর্ক। ঠিক আছে, তাহলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, সহজ প্রশ্ন ছিল, জাস্ট ইনফরমেশন মনে রাখতে হবে। তো দেখো এই প্রশ্নটা কি বলেছে। আ সাইক্লিস্ট টেক্স আ টার্ন অফ আ লেভেল রোড। একটা সমতল রাস্তায় একটা সাইক্লিস্ট টার্ন নিচ্ছে অ্যাট আ স্পিড অফ 20 কিলোমিটার পার আওয়ার। 20 কিলোমিটার পার আওয়ারে একজন সাইক্লিস্ট এরকমভাবে টার্ন নিচ্ছে, ধরে নিলাম। ইফ হি টেক্স দ্য টার্ন উইথ ডাবল দ্য প্রিভিয়াস স্পিড, প্রাইমারিলি তার স্পিড ভি ধরে নিলাম ইজ ইকুয়াল টু 20 কিলোমিটার পার আওয়ার, প্রথমে তার স্পিড ছিল। আচ্ছা, পরে সেকেন্ড টাইম তার স্পিড হয়ে গেছে কত? ডাবল, অর্থাৎ 2v হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এখন আমরা বলবো দ্য টেন্ডেন্সি অফ ওভারটার্নিং, তার উল্টে যাওয়ার প্রবণতা। তাহলে সাইকেল আরোহী যখন যায় এই রাস্তা বরাবর, ধরো সাইকেল আরোহী চলে, তাহলে সে ফিল করে ফোর্স কোন দিকে? বাইরের দিকে। তাহলে বাইরের দিকে সে ফোর্স অর্থাৎ অপকেন্দ্র বল ফিল করে, সেই বাইরের দিকে অপকেন্দ্র বলের কারণেই সে উল্টে যাবে যদি যায়। তাহলে উল্টে যাওয়ার ক্ষেত্রে ওর উপরে যে ফোর্সটা কাজ করে সেটা কত? সেন্ট্রিফিউগাল ফোর্স। সেই সেন্ট্রিফিউগাল ফোর্সটা কত? mv²/r, mv²/r। তাহলে এটা হলো সেই সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা ব্যক্তিকে উল্টে দেওয়ার চেষ্টা করে বা ওভারটার্ন করার চেষ্টা করে, তাই তো? এখন এই সেন্ট্রিফিউগাল ফোর্সের যদি পরিবর্তন হয় তাহলে উল্টে যাওয়ার প্রবণতারও পরিবর্তন হবে। সেই কারণের জন্য প্রাইমারিলি সেন্ট্রিফিউগাল ফোর্স কত ছিল? এই ক্ষেত্রে প্রাইমারিলি সেন্ট্রিফিউগাল ফোর্স ছিল mv²/r। দেখো এটা হলো রাস্তার রেডিয়াস। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে সেন্ট্রিফিউগাল ফোর্সের মান আমি ধরে নিচ্ছি fc ড্যাশ, হুইচ ইজ ইকুয়াল টু কত হবে দেখি? m ইন্টু ভি স্কোয়ারের জায়গায় আমরা কত লিখবো? ভিটা এখন কত হয়ে গেছে বলো তো? এখন হয়ে গেছে 2v, তাহলে 2v² লিখলাম। আর যেমন ছিল তেমনই আছে, ব্যক্তি বেগ বাড়ালে তো আর রাস্তা তার রেডিয়াস পরিবর্তন করে দেবে না। তাহলে সেই কারণের জন্য আমরা এখান থেকে আমরা কি লিখতে পারি? 2², তার মানে 4। তাহলে 4 ইন্টু, এটাকে আমরা কেমনভাবে লিখতে পারি? 4 ইন্টু mv²/r। এখন mv²/r মানে কি জিনিস ছিল? mv²/r মানেই ছিল আমাদের fc। তাহলে আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স তুমি দেখতেই পাচ্ছ যে 4 গুণ হয়ে গেছে, তাহলে তার উল্টে যাওয়ার প্রবণতাও 4 গুণ হয়ে যাবে। তাহলে আমাদের কোন অপশন কারেক্ট হবে? আমাদের কারেক্ট অপশন হলো অপশন সি, উইল বি কোয়াড্রাপ্ট। তাহলে আমাদের উল্টে যাওয়ার প্রবণতা কিন্তু 4 গুণ হয়ে যাবে, ঠিক আছে? দেখো তাহলে এবার আমাদের প্রশ্নটা কি রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দ্য ড্রাইভার অফ আ কার সাডেনলি নোটিসেস আ বিগ ওয়াল ইন ফ্রন্ট অফ হিম। একটা ড্রাইভার তার সামনে হঠাৎ করে গাড়ির সামনে একটা বড় দেয়াল দেখতে পেল। টু অ্যাভয়েড কলিশন, ধাক্কা এড়ানোর জন্য, উইথ দ্য ওয়াল, দেয়ালের সঙ্গে, হি উইল, সে কি করবে? হি উইল অ্যাপ্লাই দ্য ব্রেক ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ ব্রেক চাপবে, নাকি টার্ন কুইকলি ইন আ সার্কুলার পথ, একটা সার্কুলার পথে ঘুরে যাবে, নাকি প্রথমে ব্রেক করে তারপর সার্কুলার পথে ঘুরবে, নাকি এদের মধ্যে কোনোটাই উত্তর হবে না। তো চলো এটার ডিসকাশন করে ফেলা যাক, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো এটা আমাদের সামনে মনে করো ওয়াল, তাহলে এটা আমাদের হলো ওয়াল। তো একটা ড্রাইভার এখান থেকে গাড়ি চালিয়ে যেতে যেতে হঠাৎ করে এখানে ওয়ালটা দেখতে পেয়েছে, তাহলে এটা আমাদের কার? তাহলে ড্রাইভার এখানে ওয়ালটা দেখতে পেয়েছে। যে মুহূর্তে ড্রাইভারটা ওয়ালটা দেখতে পেয়েছে সেই মুহূর্তে তার থেকে দূরত্ব আমি মনে করছি এস দূরত্ব রয়েছে, ঠিক আছে? এখন দেয়ালে ধাক্কা এড়াতে গেলে এই এস দূরত্বের মধ্যে বা একদম মোস্ট ডেঞ্জারাস কেস যে
এই ঠিক দেয়ালের আগ পর্যন্ত গিয়েও গাড়িটাকে থামাতে হবে বেসিক্যালি। তাহলে গাড়িটাকে যদি থামাতে হয়, গাড়িটার প্রাথমিকভাবে একটা ভেলোসিটি ছিল, তাই তো? তাহলে গাড়িটার কি করতে হবে? ডি অ্যাক্সিলারেট করতে হবে। তাহলে হি মাস্ট ডি অ্যাক্সিলারেট। তাহলে ডি অ্যাক্সিলারেট দ্য কার। তাহলে সেই কারটাকে আমাদের কি করতে হবে? ডি অ্যাক্সিলারেট করতে হবে। তাহলে সেই ডি অ্যাক্সিলারেশনের ভ্যালুটা কত সেটা আমরা নির্ণয় করে নিই। দেখো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as বলে আমরা একটা সমীকরণ জানতাম। তো এক্ষেত্রে যেহেতু অন্তিম বেগ 0 করতে হবে, তাহলে আমরা এখানে 0 স্কোয়ার বলতে পারি। আর প্রাথমিক বেগ তার ইউ ছিল, এটা লিখলাম। যেহেতু মন্দন হচ্ছে তাই ক্যালকুলেশনে আমরা মাইনাসের ইকুয়েশনটা ব্যবহার করলাম। তাহলে -2 ইন্টু ডি অ্যাক্সেলারেশন ইন্টু দূরত্ব কত গেল? এস। তাহলে এক্ষেত্রে এর ভ্যালু আমরা কত পেলাম? ইউ স্কোয়ার বাই 2s। এটা হলো আমাদের ডি অ্যাক্সেলারেশন বা মন্দনের ভ্যালু। আচ্ছা, তাহলে অ্যাপ্লাইড ফোর্স, অতএব অ্যাপ্লাইড ফোর্স, ঠিক আছে, when brake is applied, তাহলে যখন ব্রেক করা হলো তখন যে ফোর্সটা কাজে লাগলো সেই ফোর্সটা কি? মাস ইনটু অ্যাক্সেলারেশন বাই ডি অ্যাক্সেলারেশন। তাহলে গাড়ির মাসটা আমরা মনে করছি এম, তাহলে এম ইউ স্কোয়ার বাই 2s, এটাই হবে ব্রেকিং ফোর্স। তাহলে ব্রেক করার সময়, ব্রেক করলে এই ফোর্সটা অ্যাপ্লাই করতে হবে। এখন ড্রাইভার মনে করলো যে না, আমি ব্রেক করব না, আমি এইভাবে রোটেট করে যাব। যখনই সেইভাবে রোটেট করতে যাবে তখনই বাইরের দিকে তার উপরে একটা ওভারটার্নিং ফোর্স কাজ করবে, যেটা আমরা কি বলতে পারি? যেটা আমরা বলতে পারি অপকেন্দ্র বল। সেটা কত? এম ইউ স্কোয়ার বাই রেডিয়াসটা কত হবে? তাহলে এই এস দূরত্বেই দেয়াল দেখতে পেয়েছে, তাহলে এইভাবে ওভারটার্ন করতে হবে, তাহলে এসটাই হবে তখন রেডিয়াস, তাহলে এইটাই হবে সেক্ষেত্রে ফোর্স, তাই তো? তাহলে আমরা যখন তাহলে সার্কুলারলি ঘুরে যাব তখন ফোর্সটা আমরা মনে করতে পারি এফ সি, হুইচ ইজ ইকুয়াল টু এম ইউ স্কোয়ার বাই এস। তাহলে দেখো এই দুটোর মধ্যে কোনটা কম? হিয়ার উই ক্যান রাইট এফ বি ইজ লেস দ্যান এফ সি। তাহলে এফ বিটা অর্থাৎ ব্রেকিং ফোর্সটা কম। তাহলে বুদ্ধিমানের কাজ কি হবে? গাড়িটা ব্রেক অ্যাপ্লাই করাই বুদ্ধিমানের কাজ হবে। তার কারণ সার্কুলার মোশনে ঘুরতে গেলে ফোর্সটা আরো বেশি অ্যাপ্লিকেবল হবে, সেই কারণের জন্য বিপদের সম্ভাবনা আরো বেড়ে যাবে। সেই কারণের জন্য বুদ্ধিমানের কাজ কোনটা হবে? বুদ্ধিমানের কাজ হলো টু অ্যাপ্লাই ব্রেক ইমিডিয়েটলি। তাহলে আমাদের আনসার হয়ে গেল অপশন এ। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। টুকে ভালো। তো এবার দেখো, দ্য অ্যাঙ্গুলার স্পিড অফ সেকেন্ড হ্যান্ডস অফ আ ওয়াচ। তাহলে একটা ঘড়ির সেকেন্ডের কাঁটা তার কৌণিক বেগ কত সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে আবারও সেই আগের ফর্মুলা ওয়াইজ ওমেগা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? থিটা বাই টি, কৌণিক সরণ বাই সময়, সেটাই হলো কৌণিক বেগ। তাহলে একটা সম্পূর্ণ আবর্তন করে এলে কৌণিক সরণ কতটা হয়? 2π পরিমাণ। পুরো রাস্তা এইভাবে ঘুরে এলে কতটা কোণ অতিক্রম হবে? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি আমরা 2π লিখি। তাহলে 2π বাই একবার সম্পূর্ণ আবর্তন করে আসলে ঘড়ির সেকেন্ডের কাঁটা, তাহলে কত সময় যায়, কত সময় অতিক্রান্ত হয়? 60 সেকেন্ড অতিক্রম হয়। তাহলে আমরা সেকেন্ডে ভ্যালুটাকে লিখলে আমরা কত লিখবো? 60 সেকেন্ড। তাহলে 2π বাই 60 আমাদের ভ্যালু হলো। তাহলে আমরা পেলাম পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমাদের অপশন হলো অপশন সি। তাহলে পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমাদের আনসার হলো অপশন সি। আচ্ছা, এবার পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা হলো হোয়াট ইজ দ্য মিনিমাম স্পিড অফ আ কার? একটা গাড়ির মিনিমাম স্পিড কত হবে when friction is not required, যখন
ফ্রিকশনটা লাগবে না টু নেগোশিয়েট আ কার্ভ রেডিয়াস আর উইথ অ্যাঙ্গেল অফ ব্যাংকিং থিটা। থিটা ব্যাংকিং কোণে ব্যক্তি যদি আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরতে চায় তাহলে ফ্রিকশনের প্রয়োজন হবে না, সে মতো অবস্থায় সে কতটা বাঁক নিতে পারবে। তো খুব সিম্পল, যেটা আমরা আগেই পড়ে ফেলেছিলাম, যে এই দিক বরাবর আমরা একটা মাস ভেবে নিই, তাহলে এই দিক বরাবর দেখা গেল আমাদের রিয়াকশনাল ফোর্স কাজ করছিল আর যেহেতু ব্যাংকিং হচ্ছে, তাহলে এই দিক বরাবর আমরা mg কাজ করাতে পারতাম। এই দিক বরাবর কাজ করতো কি, এই যে উপাংশটা, এটা উলম্বের সঙ্গে কোণ থিটা যদি হয় তাহলে আর এর এই দিক বরাবর যে উপাংশটা ছিল সেটা কত ছিল, আর কস থিটা। এই দিক বরাবর যে উপাংশটা কত ছিল সেটা আর সাইন থিটা। এবার যেহেতু গাড়িটা এই দিক বরাবর যাওয়ার চেষ্টা করছে, তাহলে এই দিক বরাবর তার ছিটকে যাওয়ার প্রবণতা তৈরি হতো কিসের কারণে, অপকেন্দ্র বলের কারণে, যেটা mv²/r। তাহলে এক্ষেত্রে অতি সহজভাবে আমরা লিখতে পারতাম যে এক্ষেত্রে আর সাইন থিটা ইকুয়াল টু mv²/r and r cos theta is equal to mg। তাহলে এটা যদি লিখতে পারতাম তাহলে এই প্রথম সমীকরণটা দ্বিতীয় সমীকরণ দিয়ে ভাগ করলে বাম পক্ষে আরটা কেটে যেত, কেটে গেলেই আমরা কি পেতাম, ট্যান থিটা পেয়ে যেতাম। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আমরা পেতাম আসলে v²/rg। যখন ফ্রিকশনের কোনো প্রয়োজন হতো না তাহলে সেক্ষেত্রে v² ইকুয়াল টু পেতাম কত, ট্যান থিটা rg। তাহলে rg ট্যান থিটা, এটা ছিল v² এর ভ্যালু, তাহলে ভির ভ্যালু কি হবে, √rg ট্যান থিটা। তাহলে আমাদের উত্তর হবে অপশন বি। তাহলে আমাদের আনসার এই ক্ষেত্রে দাঁড়াবে কত, অপশন বি। তো এবার দেখো এবার প্রশ্নটা কি রয়েছে, প্রশ্নটা রয়েছে ইন অ্যাবসেন্স অফ এনি এক্সটার্নাল টর্ক, অর্থাৎ বাইরের থেকে যদি কোনো টর্ক প্রয়োগ না করা হয় অন আ সিস্টেম, একটা সিস্টেমের উপর, হুইচ অফ দি ফলোইং উইল নট চেঞ্জ, কোনটা পরিবর্তন হবে না। ঠিক আছে, তো তোমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র পড়েছিলে না, যে কোনো একটা বস্তুর উপরে বাইরের থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয় তবে সেই বস্তুর রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে। ঠিক তেমন করে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রে তুমি কি পড়েছিলে, বাইরের থেকে কোনো টর্ক প্রয়োগ না করলে কোনো একটি সিস্টেমের কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে আমাদের উত্তর হবে কি, ইন অ্যাবসেন্স অফ এনি এক্সটার্নাল টর্ক, কোনো এক্সটার্নাল টর্ক যদি আমরা অ্যাপ্লাই না করি তাহলে কোনটা কনস্ট্যান্ট থাকবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম। তার কারণ এল ইকুয়াল টু অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু আমরা কি লিখি, আই ওমেগা। তাহলে কনজারভেশন প্রিন্সিপাল কি বলে, বাইরের থেকে কোনো টর্ক প্রযুক্ত না হলে when tau is equal to 0, তখন আমরা কি বলতে পারি যে আই ওমেগা ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমরা থিওরিতে এটা পড়েছি। তাহলে আই ওমেগা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই আই ওমেগা জিনিসটা কি, এই আই ওমেগা জিনিসটাই হচ্ছে এল। অর্থাৎ আমাদের অপশন হয়ে যাবে অপশন বি, অর্থাৎ কণার কৌণিক ভরবেগ অপরিবর্তিত থাকবে যদি বাইরে থেকে টর্ক প্রয়োগ করা না হয়। ঠিক আছে, তো এটা ছিল আমাদের কোয়ালিটেটিভ ডিসকাশন রোটেশনাল মোশন অ্যান্ড সার্কুলার মোশনের ফার্স্ট পার্ট। এরপরে সেকেন্ড পার্ট আসবে, তোমরা কমেন্ট করো, যদি প্রয়োজন হয় তবে আমি সেকেন্ড পার্ট আনবো। ঠিক আছে।